এইচএসসি 25 কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমাকে দেখে অনেক বিধ্বস্ত লাগতে পারে, আমি কালকে সারা রাত ঘুমাই নেই, তোমাদের এই কোয়েশ্চেন অ্যানালাইসিস করতেছিলাম, প্লাস আমার নিজেরও পরীক্ষা ছিল। আজকের আমাদের কন্টেন্টটা হলো ইংলিশ ফার্স্ট পেপারের যে সিন প্যাসেজ গুলো থাকে, যেখান থেকে আমরা কম্প্রিহেনশন 3টা কোয়েশ্চেন পাই, এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট এবং সামারি রাইটিং। আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট, সামারি রাইটিং, এই টোটাল 4টা আইটেমে 35 মার্ক কিন্তু বরাদ্দ থাকে। এই 35 মার্কের ইনশাল্লাহ পিওর সাজেশন, ঠিক আছে? 35 মার্ক তুমি যদি বইয়ের এই টপিকগুলো পড়ো, ইনশাল্লাহ তুমি সবগুলো কমন পাবা। যে কোনো বোর্ড নির্বিশেষে ইনশাল্লাহ কমন পাবা। কেননা তোমাদের বিগত অনেক বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস করে আমি বুঝলাম এইগুলোই ঘুরে ফিরে আসে। ইভেন তোমাদেরকে আমি 10টা দাগিয়ে দেবো একদম কোর, এবং এক্সট্রা কিছু দাগিয়ে দেবো সেফ থাকার জন্য। কারণ যতই সাজেশন দেই আসলে খুব একদম 100% গ্যারান্টি দিয়ে বলা যায় না, তাই না? আজকে আমরা চলে যাই আমাদের আজকের ভিডিওতে। 3টা প্যাসেজ থাকে, এই কোয়েশ্চেন গুলো থাকে, ঠিক আছে? আমরা প্রথমে যে ব্যাপারটা দেখবো, আমেরিগোর প্যাসেজটা আছে, ঠিক আছে? স্ট্রিট চাইল্ড আমেরিগো, এই প্যাসেজটা আমরা সবাই জানার কথা। আমেরিগো ওয়াজ এ স্ট্রিট চাইল্ড। তার বাবা মা তাকে কি মানে ত্যাগ করেছিল, বা মা আরেক জায়গায় বিয়ে করেছিল, বাবা কি লেটারে রিপ্লাই দিত না। এই প্যাসেজটা আমরা পড়বো। তারপরে দেখো নেলসন ম্যান্ডেলা, যে অ্যাপার্থিড বা বর্ণবাদের যে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা কিন্তু আমাদের পড়তে হবে। অ্যাডোলসেন্স প্যাসেজ আছে। তারপরে দেখো দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল বলেছেন মানুষ কি সামাজিক জীব। এই যে মানুষের বিভিন্ন সামাজিক কোয়ালিটি গুলো, মানুষ রিলেশনশিপ বিল্ড আপ করে, এই প্যাসেজটা পড়তে হবে। এডুকেশনের উপরে প্যাসেজটা ছিল। এগুলো কিন্তু একদম 3 স্টার, ঠিক আছে? এগুলো পড়তেই হবে। শেষ হয় নাই, আরো বাকি আছে। দেখো এই নীল কালির গুলো, এগুলো কি মাস্ট, অর্থাৎ 3 স্টার। ওকে, আমরা দেখি ইকো ট্যুরিজম, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? তোমাদের কিন্তু ইকো ট্যুরিজম এই যে এইচএসসি কারিকুলামে বা ঢাকা ইউনিভার্সিটির বিউনিটের ক্ষেত্রেও ইকো ট্যুরিজম টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ড্রিমস এর একটা পোয়েম আছে এবং একটা প্যাসেজ আছে, দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আই হ্যাভ আ ড্রিম, একটা খুব ফেমাস প্যাসেজ আছে, তাই না? মার্টিন লুথার কিং জুনিয়র। স্পেন্ডিং এর উপর একটা প্যাসেজ আছে, নিশাত মজুমদার। এই যে আমি দাগিয়ে দিলাম, এগুলো মাস্ট। আর এক্সট্রা কিছু আমি বললাম যে এক্সট্রা কিছু পড়তে পারো, এবং এগুলো সেফ থাকার জন্য পড়াটাই উচিত হবে তোমাদের। সেগুলো দেখো দুই পাশে আমি লিখে দিয়েছি এক্সট্রা লিখে। ভ্যালেন্টিনা তেরেস্কোভা, রাশিয়ান নভোচারী, তাকে নিয়ে যে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা তোমাদের পড়তে হবে। এরপরে কল্পনা চাওলা এবং ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এই দুইটাই, ঠিক আছে, এক্সট্রা। তারপরে এদিকে দেখো কালসিন্দুর গার্লস, ঠিক আছে? কালসিন্দুর গার্লস ফুটবল টিম, এটার একটা প্যাসেজ আছে, আমরা জানি। অ্যাক্ট অফ থিঙ্কিং, এই যে এটা একটা। তারপরে শিল্পী ওয়াজ 13 years old when she was married, এই প্যাসেজটা আমরা পড়ে রাখবো। এই টোটাল 14টা বা 15টা যে টপিক আমি দিলাম প্যাসেজ, ঠিক আছে? এই প্যাসেজ গুলো থেকে তুমি ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছ, 1 নাম্বার কি এমসিকিউ, 2 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার, 3 নাম্বার ফ্লো চার্ট লেখার নিয়ম নিশ্চয়ই আমরা জানি। ফ্লো চার্ট লেখার কিন্তু আমি একটা ক্লাস নিয়েছিলাম, ক্লাসটা ডেসক্রিপশনে আমি অবশ্যই দিয়ে দেবো তোমাদের। এরপরে 4 দেখো সামারি রাইটিংও কিন্তু নির্দিষ্ট নিয়মে লিখতে হয়। থিম রাইটিং এবং সামারি রাইটিং কিন্তু ভিন্ন ব্যাপার, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের বুঝতে হবে, এটারও ক্লাস আমি অবশ্যই আপনাদের দিয়ে দেব। এই 4টা আইটেম থেকে যে তোমাদের 35 মার্ক, ইনশাল্লাহ এই 14-15টা যে প্যাসেজ আছে এখান থেকে পড়লে তুমি ফুললি কমন পাবা। ওকে, একদম 100% গ্যারান্টি দিচ্ছি না, কেননা এখন আল্লাহর ইচ্ছা, ঠিক আছে? তুমি বুঝতে পারতেছো। সো একদম আমি 100% গ্যারান্টি দিতে পারতেছি না। তোমাদের এইচএসসি কোশ্চেন যদি আমি সেট করতাম তাহলে হয়তো গ্যারান্টি দিলেও দিতে পারতাম, যেহেতু আমি সেট করছি না সেজন্য গ্যারান্টি দিচ্ছি না। সো এই প্যাসেজগুলো কিন্তু আমরা সবাই ভালো মতো পড়বো, এবং তোমাদের জন্য ইনশাআল্লাহ আমি একটা ভিডিও আনবো একেবারে ফুল ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 100 মার্কস সাজেশনের উপর, ঠিক আছে? আমাদের বোর্ড কোশ্চেন গুলো এবং কলেজের কোশ্চেন গুলো অ্যানালিসিস করে এবছর কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো আসার চান্স সবচেয়ে বেশি, এরকম প্রতিটা আইটেমের উপর ইনশাল্লাহ ভিডিও আসবে। এবং তোমাদের বোর্ড কোয়েশ্চেন সলভের ভিডিও কিন্তু রেডি হচ্ছে, ঠিক আছে? বোর্ড কোয়েশ্চেন সলভের ক্লাসগুলো কাদের কাদের লাগবে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও। ওকে, সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। এই কয়টি নিয়ম ফলো করলেই তুমি ফ্লো চার্টে ফুল মার্কস পাবে এবং তুমি হয়ে যাবে ফ্লো চার্টের একদম বস। কেমনে? চলো দেখে নেওয়া যাক। আর কিছুদিন পরে যাদের এইচএসসি পরীক্ষা, তোমরা অনেকেই ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লো চার্ট বা
এই যে ইনফরমেশন ট্রান্সফার এই আইটেমটা সম্পর্কে প্রশ্ন করছো কিভাবে করতে হয়, অনেকেই এখনো বোঝো না, বাট এটা আসলে এতটা ইজি, মাত্র 5-6টা নিয়ম জাস্ট তোমাকে মনে রাখলে, ফরম্যাটটা বুঝলে তুমি ফুল মার্কস পাইতে পারো। ওকে, আমরা দেরি না করে একদম চলে যাবো ক্লাসে। দেখো রুলস কয়টা দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7 8, খুব ছোট ছোট খুবই সিম্পল রুল, এগুলো আমরা জানবো। ওকে, আমরা এটাতে পরে আসবো, পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আমরা একদম ফার্স্ট রুলে চলে আসি। দেখো ফার্স্ট আমাদের কাজ কি? ফার্স্ট আমাদের কাজ হলো এট ফার্স্ট গিভ আ টাইটেল। ঠিক আছে, টাইটেল দিতে হবে। টাইটেল কেমনে দিতে হবে? তোমাকে কোয়েশ্চেনে বলা থাকবে, দেখো কোয়েশ্চেনে কি বলা থাকবে, যে মেক আ ফ্লো চার্ট শোয়িং ড্যাশ। ঠিক আছে, কিভাবে বলা থাকবে, ফ্লো চার্ট অন দা ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড স্টুডেন্ট। তোমাকে বলবে যে মেক অর প্রেজেন্ট, মেক আ ফ্লো চার্ট শোয়িং অথবা অন, ঠিক আছে, শোয়িং the characteristics of a good student is given below। এই যে তুমি জাস্ট এখান থেকে দেখো, তোমাকে কিন্তু উত্তরের যে টাইটেল তোমার এটা দেওয়াই আছে, তুমি জাস্ট টাইটেলে লিখবা যে ফ্লো চার্ট অন, তারপরে এই যে অংশটুকু দেওয়া থাকবে কিসের ফ্লো চার্ট, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড স্টুডেন্ট ইজ গিভেন বিলো, নিচে দেওয়া হলো। ঠিক আছে, ইজ গিভেন বিলো মানে কি, এই যে ফ্লো চার্ট ইজ গিভেন বিলো, এটা জাস্ট তোমাকে মনে রাখলেই হলো। ঠিক আছে, তুমি টাইটেল দিবা, এখন কিসের ফ্লো চার্ট ওটা কোয়েশ্চেনের উপর, কোয়েশ্চেনের থেকে তুমি টপিকটা নিয়ে নিবা। ঠিক আছে, তো তাহলে কোয়েশ্চেন থেকে টপিক নেম নিতে হবে। ওকে, আই হোপ আমরা ক্লিয়ার হয়ে গেছে। এটা প্রথম 1 নম্বর পয়েন্ট, টাইটেল দিতে হবে। এরপরে প্রতিটা ফ্লো চার্ট যে আমরা বক্স করব, এটা সুন্দর আমরা সিমেট্রিক্যাল সমান বক্স করব। ওকে, আমরা কিন্তু বক্স করে লিখতে হয় ফ্লো চার্ট, এটা হরাইজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে। ঠিক আছে, ভার্টিক্যাল হতে পারে, হরাইজন্টাল হতে পারে। এখন তোমার চিন্তা করতে হবে যে এই বক্সগুলো তুমি যদি এবড়ো থেবড়ো অসমান ভাবে আঁকো, তাহলে কিন্তু ঝামেলাটা বাড়বে, দেখতেই অনেক খারাপ লাগবে। সো ইউজ 6 রেক্ট্যাঙ্গুলার বক্সেস ইনক্লুডিং দ্য গিভেন বক্স। ঠিক আছে, যেটা দেওয়া থাকবে 1 নম্বরে ওইটাও দিবা। ঠিক আছে, এটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া ছিল, একটা তোমাকে এক্সাম্পল হিসেবে দিয়ে দিবে, ওইটাও দিবা, এবং ওইটার সমান করে 6টা বক্স আঁকবা। প্রদত্ত বক্সটি সহ আয়তক্ষেত্রের আকৃতির মতো 6টি বক্স দিতে হবে, যার মধ্যে ফ্লো চার্টের তথ্যসমূহ দেওয়া হবে। ওকে, প্রথমে টাইটেল, তারপর বক্স আঁকবো। এই বক্সটা আমি কি বললাম, এই বক্সটা ভার্টিক্যাল হতে পারে, এই যে ভার্টিক্যাল হতে পারে অথবা হরাইজন্টাল হতে পারে, এটা কোনো সমস্যা না, তুমি যেভাবে আঁকবে। তবে এই বক্সগুলোর মাঝে দেখো, এটা উলম্ব বা আনুভূমিক দুইটাই হতে পারে, এই ভার্টিক্যাল বক্সগুলোর মাঝে তোমাকে অ্যারো ইউজ করতে হবে, এর ভেতরে না কিন্তু। ঠিক আছে, এর ভেতরে না, তোমাকে মাঝে ইউজ করতে হবে, ইন বিটুইন। ঠিক আছে, এই প্রিপোজিশনটাকে বলে বিটুইন, দুই বক্সের মাঝে যে তুমি অ্যারো ইউজ করতেছো, এটাকে বলে কি, দুইটা কোনো কিছুর মাঝে মানে বিটুইন। এই ইন বিটুইন তোমাকে অ্যারোগুলো ইউজ করতে হবে, তোমাকে এই যে ঘটনার প্রবাহ বা ফ্লো এটা দেখাতে হবে। ফ্লো চার্ট মূলত কি, বিভিন্ন ঘটনা বা কোনো একটা ব্যাপারের ফ্লো দেখানো। ঠিক আছে, কোনটার পর কোনটা হয়েছে এইভাবে মেইনটেইন করে। তারপরে দেখেন, তারপরে খুবই নর্মাল কিছু ইনস্ট্রাকশন, সেটা হলো নাম্বার দিতে হবে, ইউজ নাম্বার, এই যে নাম্বারগুলো। ঠিক আছে, এই যে 1 2 3 কোনটার পর কোনটা হয়েছে, এই নাম্বারগুলো ইউজ করতে হবে আমাদের। ওকে, প্রতিটি বক্সে তথ্য সময় দেওয়ার পূর্বে ধারাবাহিকভাবে সংখ্যার ব্যবহার করতে হবে। এবং খুবই বেসিক একটা নিয়ম যেটা আমরা ভুল করে থাকি, এই দেখেন, শুরুতে তুমি যে প্রতিটা পয়েন্টে লিখছো প্রতিটা নাম্বারের পর, তোমার কিন্তু অবশ্যই কি থাকা লাগবে জানো, প্রতিটা ফ্লো চার্টের যে পয়েন্টগুলো প্রতিটার শুরুতে ক্যাপিটাল লেটার দিতে হবে। যদি এটা ছোটবেলার একদম বেসিক নলেজ, তবু এটা আমরা ডিস্ট্রাকশনের কারণে বা ভুলে গিয়ে ভুল করে থাকি। এবার ফ্লো চার্টের মেইন ব্যাপারটা আমরা চলে আসি। দেখো মেইন ব্যাপারটা আমরা চলে আসি, এই দেখো স্টার্ট পয়েন্টগুলো স্টার্ট করব কিভাবে, অ্যাকর্ডিং টু দ্য গিভেন বক্স ইন দ্য কোয়েশ্চেন। তোমাকে একটা প্রশ্ন আমি বলছি যে দেওয়া থাকবে, এই যে দেখো, আমরা দেখতে পাচ্ছি কিনা দেখো, এই যে এইটা তোমাকে দেওয়া থাকবে। ঠিক আছে, এইটা কিভাবে আমরা শুরু করছি একটু দেখো, এনলাইটেনিং দা ইন্ডিভিজুয়াল এভাবে দেওয়া আছে। তোমাকে ফোকাস করতে হবে এইটার গঠনটা কেমন,
এই যে প্রথমে তোমাকে যে ক্লুটা দেওয়া আছে, এইটা যদি জিরান দিয়ে শুরু হয়, তোমার প্রতিটাতে জিরান থাকবে। যেমন এখানে এনলাইটেনিং দ্য ইন্ডিভিজুয়াল, এখানে দেখতে পাচ্ছ কি জিরান দিয়ে শুরু। সো এখানে তুমি কিন্তু প্রতিটাই ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতেছো। এনলাইটেনিং দ্য ইন্ডিভিজুয়াল, ব্রডেনিং আওয়ার আউটলুক, এনবলিং আওয়ার মাইন্ড, রিফাইনিং আওয়ার সেন্সিবিলিটি। অর্থাৎ দেখো ভার্ব প্লাস আইএনজি যদি তোমার ক্লু থাকে, তাহলে পরের গুলো তোমার কি এই সেম প্যাটার্নে আসবে। এরপরে দেখো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, বাই ধরো এরকম বাই প্লাস মুভিং বা ডুইং এরকম, ঠিক আছে। ধরো এক্সাম্পলে দেওয়া আছে, দেখো ধরো এইটা ক্লুতে দেওয়া আছে, তোমার কোশ্চেনে ক্লুতে দেওয়া আছে বাই ইনক্রিজিং পপুলারিটি অফ ব্যান্ড এন্ড পপ মিউজিক। তোমার প্রতিটা পরের যে 5টা উত্তর করবা সবগুলো বাই দিয়ে শুরু হবে, এরপরে ভার্ব প্লাস আইএনজি থাকবে। ডিপেন্ড করতেছে তোমার অ্যান্সার কি হবে, এটা পুরোপুরি ডিপেন্ড করবে তোমার প্যাসেজের উপরে। বাট তুমি কি ভাবে অ্যান্সার করতেছো এটা কিন্তু ডিসাইড করবে তোমাকে যে কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে, যে ক্লুটা কোশ্চেনে দেওয়া থাকবে। ওকে, এটা ছিল বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখো এখানে বাই ইনক্রিজিং, বাই ট্রাভেলিং, বাই ইউজিং, ঠিক আছে। এরপরে আমরা দেখি ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলেও তোমার সেম, ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে, টু প্লাস ইনফিনিটিভ থাকতে পারে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতে পারে। মেইন কথা হলো ফ্লো চার্টের তোমার অ্যান্সারটা ম্যাটার করতেছে যতটা, ঠিক ততটাই ম্যাটার করতেছে তুমি কিভাবে কোন স্ট্রাকচারে অ্যান্সার লিখতেছো। তোমার স্ট্রাকচার যদি ভুল হয়, ধরো এখানে ফর ডিসচার্জিং আছে, তুমি এখানে দিলা যে বাই ডিসচার্জিং, ঠিক আছে, তখন আসলে তোমার উত্তরে কতটা প্রভাব পড়বে এটা একটা মানে কিউরিয়াস কোয়েশ্চেন, তাই না? তুমি ধরো উত্তরটা ঠিক লিখছো, বাট তোমার গঠনটা অন্যরকম, ঠিক আছে। ধরো ডিউ টু ডিসচার্জিং লিখেছো, উত্তর তো ভুল না, কিন্তু তুমি মার্কস পাবা না আলটিমেটলি, যে খুব ছোট ভুলের কারণে তোমার পুরাটা মার্কস একদম গন। ওকে, তারপরে দেখো টু প্লাস ভার্ব থাকতে পারে, এখানে টু প্লাস ভার্ব থাকলে সেম টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান সেম টু প্লাস ভার্ব ওয়ান। আমরা এইভাবে এইগুলো কিন্তু মেনটেন করতে হবে। তারপরে এরকম থাকতে পারে নাউন প্লাস অফ, তারপর আরেকটা নাউন, ঠিক আছে, এ মিডিয়াম অফ ডিস্টেন্স এডুকেশন, তারপরে ইনস্ট্রুমেন্ট অফ ইনফরমেশন, ক্রিয়েশন অফ কালচারাল অ্যাসল্ট। এই যে নাউন প্লাস অফ প্লাস আরেকটা নাউন ফ্রেজ এমন যদি থাকে, তখনও তোমার সেম কাজটা করতে হবে, এই প্যাটার্নটা ফলো করতে হবে অ্যান্সারের ক্ষেত্রে। তারপরে শুধু একটা নাউন থাকতে পারে, যেমন ধরো বললো যে একটা ক্যারেক্টার সম্পর্কে তোমাকে প্যাসেজ দিয়েছে, ধরো আমেরিগো নিয়ে প্যাসেজ দিয়েছে, আমেরিগোর গুণগুলো বা আমেরিগোর ক্যারেক্টারিস্টিক কেমন ছিল, তোমার সিন প্যাসেজ আছে কিন্তু স্ট্রিট চাইল্ড আমেরিগো। এখানে ধরো তোমার কোয়েশ্চেন আসলো যে আমেরিগোর ক্যারেক্টারিস্টিক গুলো কি ছিল, ধরো অনেস্ট ছিল, ও হলো প্যারেন্টলেস ছিল, অরফান ছিল, তাই না? অরফান ছিল না, অ্যাকচুয়ালি প্যারেন্ট ওকে ত্যায্য করেছিল। এই যে এইগুলো তুমি ইউজ করতেছো, বিভিন্ন অ্যাডজেক্টিভ বা তার গুণাগুণগুলো তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে যদি ইউজ করতে বলে, তোমাকে যেটা ইউজ করতে দিবে শুরুতে তোমাকে ওইটাই করতে হবে। এখানে দেখো অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তোমাকে প্রতিটা উত্তর অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো ইন্টিগ্রিটি, কারেজ, রেসপন্সিবিলিটি, গ্রেসিয়াস। এখানে যদি অনেস্ট হতো তোমাকে এখানে লিখতে হতো ধরো ইন্টিগ্রাল, এখানে লিখতা কারেজিয়াস, তারপরে রেসপন্সিবল, তারপরে গ্রেসিয়াস, ঠিক আছে। পুরাটাই ডিপেন্ড করতেছে ফ্লো চার্ট তোমাকে কোন ক্লু দেওয়া আছে এইটার উপরে। অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়েছে, সবগুলো তখন অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্সার করবা। যদি অ্যাডজেক্টিভ দিত অনেস্ট, তখন তুমি সবগুলোকেই অ্যাডজেক্টিভ হিসেবে অ্যান্সার করতে হতো। তারপরে দেখো ভার্ব প্লাস আদার্স থাকতে পারে, যেমন একটা মানুষের সম্পর্কে বলতে পারে যে সে তার জন্ম কবে। এই যে অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি সম্পর্কে এটা লেখা, বোঝাই যাচ্ছে গিভেন আ ডায়েরি ইন 1942 স্পেন্ট ফ্রম 1944 টু 46 ইন হাইডিং। তারপরে এই যে অ্যানা ফ্রাঙ্কের যে বর্ণনাগুলো, এখানে দেখো প্রতিটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তোমাকেও প্রতিটা উত্তরের শুরুটা ভার্ব দিয়ে করতে হবে, সাবজেক্টটাকে অ্যাভয়েড করে যেতে হবে। ধরো সাবজেক্টটা আছে, ঠিক আছে, সাবজেক্টটা এখানে কি, এখানে সাবজেক্টই ধরে নাও যে অ্যানা ফ্রাঙ্ক, ঠিক আছে। ওকে, বিভিন্ন টাইপের আমরা নিয়ম দেখতেছি, দেখো ফ্লো চার্টে কিভাবে আসে, সবগুলোই এই ক্লাসে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়ার থাকতে পারে, বছর, জাস্ট তোমাকে টাইম লাইন দিতে পারে যে ধরো কোন একটা ইভেন্টের
5 বার ঘটছে, কোন একটা ইভেন্ট 5 বার ঘটছে। এই 5 বার ধরো তোমাকে বলতে পারে যে ফ্লো চার্ট দেখাও যেটাতে শো করতেছে যে এই ইভেন্টটার প্রতিটার কি যে অকারেন্স গুলো, ঠিক আছে, বা ঘটছে যে এগুলো কোন কোন বছরে ঘটেছে। দেখতে পাচ্ছি 29, 42, 44, 45, 47। এখান থেকে আরেকটা ব্যাপার ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমাদের টাইম লাইন পাস্ট টু ফিউচার এটা ফলো করতে হবে। ধরো এটা এরপরের পয়েন্ট আসছে, আমি ওইটা আগে দেখাই দিই। দেখো এই যে 47 এর পার্টিশন অফ বেঙ্গল, দেশভাগ, 52 ভাষা আন্দোলন, 54 যে যুক্ত ফ্রন্ট, 58 মার্শাল ল, 62 এর এডুকেশন মুভমেন্ট, 66 এর 6 দফা যে মুভমেন্ট, 68 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 সালের মাস আপরাইজিং। এই যে সবগুলো তোমার কিন্তু খেয়াল রাখতে হবে কি, দেখো পাস্ট টু ফিউচার মানে অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত একটা ব্যাপার আছে, তাই তো? ওকে, তাহলে মেইনটেইন অর্ডারটা মেইনটেইন করব। স্টার্ট পয়েন্টস অ্যাকর্ডিং টু দ্য গিভেন বক্স ইন দ্য কোয়েশ্চেন। দেখো যে টাইপের তোমাকে টাইপ দিবে, ধরো আ গ্রেট লিডার, এই টাইপ অ্যাপোজিশন দিল, ঠিক আছে। শেখ মুজিবুর রহমান, ধরো ফর এক্সাম্পল তোমাদের প্যাসেজ আছে ওখানে শেখ মুজিবুর রহমান আ গ্রেট লিডার এভাবে বলা আছে, ঠিক আছে, অ্যাপোজিটিভ ইউজ করছে। মানে মডিফায়ার ক্লাসটা ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইটা থেকে জেনে নিবা যে অ্যাপোজিটিভ মানে কি বা অ্যাপোজিশন বলতে কি বুঝি, ঠিক আছে, এক্সট্রা কিছু ইনফরমেশন। এই টাইপ দিয়ে যদি ফ্লোচার্ট দেয় তোমার উত্তরগুলো কিন্তু সেম ওই টাইপই হবে। অর্ডার মেইনটেইন করব, এটা তো লিখছি। যে তথ্যটুকু তোমাকে চাইছে প্রিসাইসলি তুমি ওইটুকুই বলবা, ঠিক আছে, ওইটুকুই তুমি মেনশন করবা, ঠিক আছে, এক্সট্রা কিছু দেখার দরকার নাই, বেশি গেজানো যাবে না এই জিনিস। তারপর কোনো আচ্ছা, আমাদের খুব বড় একটা বদ অভ্যাস আছে, ফ্লোচার্টে কি করি, লিখছি আমরা একটা পাংচুয়েশন মার্ক দিয়ে দিই, ঠিক আছে, পাংচুয়েশন এই ব্যাপারগুলো ভুল, ঠিক আছে। ফ্লো চার্টে কখনো কোনো পাংচুয়েশন মার্ক ইউজ করা যাবে না। ওকে, আশা করি এই ক্লাসটা তুমি যদি মনে রাখো, তোমার ফ্লো চার্টে ফুল মার্কস আটকানো ইজ নট পসিবল, কারণ ফ্লো চার্টের প্রতিটা অ্যান্সার কিন্তু তোমার দেওয়াই আছে, ঠিক আছে। ধরো এখানে আমি একটা তোমাদের জন্য করে দিয়েছি, সেটা হলো তোমাদের বইয়ের যে দ্য গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেড ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমেল, এই টপিকটা কিন্তু খুব ইজিলি ফ্লো চার্ট বানাইতে পারো। তোমাকে বলতে পারে যে read the passage and answer the question number 1, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1 কি বলছে, ধরো ফ্লো চার্ট বানাইতে বলছে, এই প্যাসেজটাই ম্যান কি করছে, ঠিক আছে, ম্যান বাই নেচার কি কি করেছে, সোশ্যাল প্রভাবটা কি, এটা একটা প্যাসেজ আমরা দেখে ফেলি। দেখো প্রথমত তুমি যদি প্যাসেজটা পড়ো, আমি খুব বেশি ডিটেইল ক্লাসে যাব না, তবে প্যাসেজটা পড়লে তুমি বুঝতে পারবা যে বাই নেচার ম্যান কি সোশ্যাল, এই যে বলা আছে না, বাই নেচার সোশ্যাল অ্যানিমেল, ম্যান সো বিইং সোশ্যাল বাই নেচার এভাবে বলা আছে, ঠিক আছে। ম্যান কি করে, ম্যান একটা কাজ করে থাকে, সেটা হলো বিইং সোশ্যাল বাই নেচার। এই যে বিইং তোমাকে ভার্বের যেভাবে দিয়েছে তোমাকে কিন্তু ওইটাই মেইনটেইন করতে হবে আলটিমেটলি। ওকে, এই যে বিইং সোশ্যাল বাই নেচার, এখানে তার ভার্ব প্লাস আইএনজি থাকবে। তারপর দেখো সিক্স দ্য কোম্পানি অফ আদার্স, সেখানে দেখতে পাচ্ছি এখানে বাই ইনস্টিংক্ট মানুষ কি কোম্পানি সিক করে বা খোঁজে, সো এখানে তুমি সিক্স দিবা না, কিন্তু তুমি এই যে বিইং এর সাথে মিলিয়ে সিক্স দিবা, ঠিক আছে। এবং কি করে, এস্টাবলিশ করে ইমোশনাল রিলেশনশিপ এন্ড কম্প্যানিয়নশিপ। এবার দেখেন আমরা একটু যদি দেখি, এই যে কম্প্যানিয়নশিপ, ফিজিক্যাল এন্ড ইমোশনাল সাপোর্ট, ওইটা থেকে এনেছে এস্টাবলিশিং রিলেশনশিপ ফর কম্প্যানিয়নশিপ। এবং মানুষ রিলেশনশিপ ডেভেলপ করে, দেখি কোথায় আমরা, সাম আর ফ্যামিলিয়াল এন্ড ইন্টিমেট ফর্মড বাই ব্লাড এন্ড ম্যারেজ, এই যে রিলেশনশিপ ডেভেলপ করে, রিলেশনশিপস অফ ডিফারেন্ট কাইন্ডস, ঠিক আছে, এই যে এইটা যে ডেভেলপ করা হয় এইটা নেওয়া হয়েছে। এই দেখো উত্তরগুলো কিন্তু ফিক্সড এইটাই হতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না, এইটা না হতে পারতো, এই প্যাসেজ থেকে তুমি অন্য একটা লাইন বা অন্য একটা পয়েন্ট দিতে পারতা। ডিপেন্ড করতেছে এই যে এস্টাবলিশিং, ডেভেলপিং, মেইনটেইন ফরম্যাট, ঠিক আছে। তুমি এই প্যাসেজটা যদি ভালো মতো পড়ো তাহলে তোমার অলরেডি কিন্তু একটা কোয়েশ্চেনও সলভ হয়ে যাবে। তারপর দেখো ফর্মিং ফ্যামিলিয়াল, সোশ্যাল অর প্রফেশনাল রিলেশনশিপ, ঠিক আছে, এখানে দেখো বলা আছে প্রফেশনাল সোশ্যাল রিলেশনশিপের ব্যাপারে বলা আছে, ওইটা নিয়ে একটা পয়েন্ট বলা আছে। এরপর বিল্ডিং রিলেশনশিপ উইথ অ্যানিমালস অর টয়স, এই যে শুধুমাত্র এই যে বাচ্চারা যে খেলে
তাদেরও একটা মেন্টাল রিলেশনশিপ হয়ে যায় তাদের টয় নিয়ে, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো দেখো, ফর্মিং, বিল্ডিং কত সুন্দরভাবে পুরাটা মেইনটেইন করা হয়েছে। তুমি যদি খাতায় এভাবে মেইনটেইন করতে পারো এইচএসসি তে ফ্লো চার্টে, তোমার ফুল মার্কস ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। ওকে, আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আজকের ক্লাসটা যদি ভালো মতো করে থাকো, ফ্লো চার্টে তুমি একদম বস হয়ে যাওয়া তো যাওয়াই, তুমি এইচএসসি প্লাস এই যে এই ব্যাপারগুলোর প্রভাব তোমার অ্যাডমিশনেও একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারবে। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আশা করি এই ভিডিওতে তোমাদের অনেক উপকার হবে। এইচএসসি 25 খুব সহজ একটা ট্রিকে এবং নির্দিষ্ট ফরম্যাটে কিভাবে কমপ্লিটিং স্টোরিতে 15তে 15 পেতে পারো, আজকের ভিডিওটা সেই বিষয়ে। কমপ্লিটিং স্টোরি আমাদের এসে থাকে, আমরা জানি কমপ্লিটিং স্টোরিতে দুই ধরনের স্টোরি আসে ইউজুয়ালি, মানে যে কোনো একরকম আসে, ঠিক আছে। হয় ট্রেডিশনাল বা গতানুগতিক ধারার স্টোরি, অথবা কোনো একটা ক্রিয়েটিভ স্টোরি যেটা তোমার নিজের মতো বানিয়ে লিখতে হবে। সো আমরা অনেকেই আছি দুই টাইপের স্টোরিতেই প্যারা খাই, অথবা ক্রিয়েটিভ স্টোরিতে প্যারা খাওয়ার সংখ্যাই হয়তো বেশি। আমরা একটা নিয়মে শিখে নিব কিভাবে কমপ্লিটিং স্টোরি ফুললি কভার করা যায়। প্রথমত আমরা স্টোরি লেখার নিয়মগুলো দেখব, তারপরে দুইটা ক্ষেত্রেই তোমার কোন কমন কিছু অ্যাজাম্পশন আছে বা নিয়ম আছে এগুলো প্রথমে দেখব, তারপরে আমরা ট্রেডিশনাল স্টোরি লেখার নিয়ম দেখব, তারপরে আমরা কিছু সাজেশন দেখব কিভাবে ক্রিয়েটিভ স্টোরি লেখা যায়, এবং তোমাদের জন্য একটা ফুল সাজেশন আছে, কিন্তু এটা তোমরা ক্লাসের কমেন্ট বক্সে পেয়ে যাবে। ট্রেডিশনাল স্টোরি কি কি এসে থাকে, তারপরে একদম ক্রিয়েটিভ স্টোরিও কি টাইপের হয়ে থাকে, এটার একটা বিস্তারিত সাজেশন ভিডিও। ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে আমরা ক্লাসটা শুরু করছি। ওকে, আমরা দেখি, দেখো তোমাদের জন্য আমি লিখে রাখছি শুরু থেকেই। কমপ্লিটিং স্টোরি সাজেশন অ্যান্ড ফরম্যাট। কমপ্লিটিং স্টোরির সাজেশন এবং ফরম্যাট নিয়ে আজকের ভিডিও। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। কমপ্লিটিং স্টোরি লেখার বেসিক নিয়মগুলো কি কি আমরা জানি। কমপ্লিটিং স্টোরিতে তোমাকে শুরুতে একটা লাইন দিবে, গল্পের জাস্ট শুরুটা, তাই না? এই গল্পের শুরুটা থেকে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো প্রথম লাইন সহ যে লাইনটা দিবে ওইটার পরবর্তী থেকে অংশ থেকে আমরা কন্টিনিউ করব। এখানে ফার্স্ট যে পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, প্রথম পয়েন্ট, আ সুইটেবল টাইটেল। ঠিক আছে, একটা সুইটেবল টাইটেল দিতে হবে। টাইটেল মানে কি? টাইটেল মানে গল্পের নাম, ঠিক আছে, গল্পের নাম। ওকে, গল্পের নাম আমরা দিয়ে দিব। সেকেন্ডলি যে জিনিসটা মাথায় রাখবো, ধরো গল্পের নাম আমরা কেমনে দিব আগে বলি। ধরো শেফার্ড বয়, ঠিক আছে, ওইটা নিয়ে আমরা ওইটাকে একটা আইডিয়াল ধরে আমরা আজকে ক্লাসটা নিব। ধর শেফার্ড বয় বা রাখাল ছেলের যে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলার যে গল্পটা, এই ব্যাপারটা নিয়ে আমরা যদি গল্পের নাম লিখি, আমরা গল্পের নাম দিতে পারি দ্য লায়ার শেফার্ড। ঠিক আছে, দ্য লায়ার শেফার্ড মানে মিথ্যাবাদী রাখাল, এরকম আমরা একটা নাম দিয়ে দেবো। তবে প্রশ্নে দেওয়া অংশ তুলবে, ঠিক আছে, তোমাকে এক লাইন শুরুতে প্রশ্নে দিয়ে দিবে, এই অংশটা অবশ্যই অবশ্যই আমরা তুলবো, ঠিক আছে। মানে ওইটুক বাদ দিয়ে তুমি স্টোরি শুরু করো না, তাহলে তোমার স্টোরিটা ইনকমপ্লিট লাগবে দেখতে। এরপরে এই দেখো, এইটা হলো কিছু স্ট্রাকচারাল টিপস, ঠিক আছে। তোমার যে লাইনগুলো লিখতেছো এইগুলোর স্ট্রাকচার একটু এনরিচ করার জন্য বা টিচারের নজরে পড়ার জন্য তুমি কি করতে পারো, তুমি ইউজ ইনডিরেক্ট অ্যান্ড ডিরেক্ট স্পিচ। ঠিক আছে, তুমি চেষ্টা করো গল্পটাকে একটু লাইভলি রাখার বা প্রাণবন্ত রাখার। কিভাবে? তুমি গল্পের মধ্যে ডায়লগ আনো, শুধু তুমি তোমার পার্সপেক্টিভ থেকে বলো না বা তোমার দিক থেকে বলো না, তুমি বলবা কি গল্পের ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাও, ক্যারেক্টারদেরকে কি কনভারসেট করা বা কথোপকথন ঘটাও। ঠিক আছে, ধরো রাখাল কি বললো, রাখাল যে চিল্লাইলো, তুমি যে বললে, তুমি এভাবে বলতে পারো যে দ্য লায়ার শেফার্ড কি স্ক্রিমড উলফ, ঠিক আছে, স্ক্রিমড নেমিং দ্য ওয়ার্ড উলফ, ঠিক আছে, এভাবে বলতে পারো তোমার পার্সপেক্টিভ থেকে। বাট এর চেয়েও বেশি ইন্টারেস্টিং হয় দ্য লায়ার শেফার্ড স্ক্রিমড উলফ উলফ প্লিজ সামওয়ান হেল্প মি। এইটুকু যে তুমি ডিরেক্ট স্পিচে দিলা, ঠিক আছে, ডিরেক্ট মানে কি এই যে কোটেশনের মধ্যে দেয়, ঠিক আছে, ইনভার্টেড কমার মধ্যে দিচ্ছ। ওকে, দেখেন, সো আমরা ইনডিরেক্ট এবং ডিরেক্ট দুইটাই যথাযথ একটা মিক্সড ব্যবহার করব। এরপরে আমাদের যে নিয়মগুলো খেয়াল করতে হবে,
দেখেন ইডিয়মস এন্ড ফ্রেজ কানেক্টর ব্যবহার করবে। ইডিয়মস এন্ড ফ্রেজ বলতে তোমরা নিশ্চয়ই জানো কিছু আমরা ইংরেজি ভাষায় বা কথ্য ইংরেজি ভাষায় আমরা বিভিন্ন টাইপের ইনফর্মাল ইডিয়মস ইউজ করে থাকি। ধরো সে আকাশ কুসুম কল্পনা করছিল, তাই না? আর তুমি এটাকে ডে ড্রিম হিসেবে বলতে পারো যে হি ওয়াজ হ্যাভিং আ ডে ড্রিম। এখানে ইডিয়মস ইউজ করলে তোমার গল্পটা স্ট্রাকচারাল দিক থেকে একটু এনরিচড হয়। এবং কানেক্টর ইউজ, যথাযথ কানেক্টর ইউজ কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার অ্যাটেনশন ধরে রাখার জন্য গল্পের। যেমন তুমি একটা লাইন লিখেছো, এরপরে কিন্তু একটা কানেক্টর দিয়ে যুক্ত করতে পারো যে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার সাইড, অ্যাডিশনালি, এই টাইপ কানেক্টর ইউজ করতে পারো। তারপর প্রোভাইড ক্লাইম্যাক্স, ঠিক আছে, গল্পের ক্লাইম্যাক্স দিতে হবে বা সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা ইন্টারেস্টিং ভাবে তুলে ধরতে হবে, ঠিক আছে। ধরো ওই যে কাকের গল্পটা আছে না, যে একটা ফেচার পায়, সেটাতে হলো গলাটা অনেক লম্বা ছিল, নুড়ি পাথর ফেলে ফেলে সে পানিটা তোলে, ঠিক আছে। তুমি লাস্টের দিকে যখন সে পাথর ফেলতেছে তখন বলতে পারো যে মানে এরপর এত কষ্ট করার পর আলটিমেটলি দ্য ক্রো গট দ্য চান্স টু ড্রিঙ্ক ওয়াটার। ধরো এই যে লাস্টে যে ক্লাইম্যাক্সটা, এটা তোমার খুব ভালো মতো প্রেজেন্ট করা লাগবে, ঠিক আছে। তো তার কষ্টটা গ্লোরিফাই করবা ধরো কাকের গল্পের ক্ষেত্রে। প্রোভাইড এন্ডিং, এবং লাস্ট আমরা একটা এন্ডিং দিতে হবে যে উই শুড নট লাই, ঠিক আছে, লাই টু আদার্স। যেমন উই শুড নট টেল আ লাই, বিকজ এই যে শেফার্ড বালকের কি হয়েছিল, তার মৃত্যু হয়েছিল। এটা ধরো ওই গল্পটাকে আইডিয়াল ধরে করাচ্ছি জন্য তোমাকে ওইভাবে বলতেছে, বুঝতে সুবিধা হবে। তো এন্ডিং দিতে হবে। ধরো শেফার্ড বালকের ক্ষেত্রে ওই গল্পটা এন্ডিং কি হতে পারে, ওই গল্পটা এন্ডিং হবে যে আমাদের মিথ্যা কথা বলা উচিত না, মানুষকে ধোঁকা দেওয়া উচিত না। ওকে, তারপরে দেখো দ্য ড্রামা ফরম্যাট, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার এমন মনে হতে পারে, দেখো আমি তোমাকে অনেকগুলো সাজেশন দিয়ে দিয়েছি। এখানে দেখো ট্রেডিশনাল স্টোরি বা গতানুগতিক যে স্টোরিগুলো আছে আমাদের ছোটবেলা থেকে পড়া, এখানে অনেকগুলো কিন্তু আমরা কি দেখতে পাই, অনেকগুলো স্টোরি আছে। দেখো ফেইলার্স আর দা, ঠিক আছে, এখানে দা হবে। ফেইলার্স আর দ্য পিলার অফ সাকসেস, দ্য স্কলার এন্ড দ্য বোটম্যান, শেখ সাদির গল্পটাও আছে, দ্য সোলোমনের গল্পটা আছে, ঠিক আছে। এইগুলা খুবই কমন কিছু গল্প। এই গল্পগুলো আমরা কম বেশি সব টেস্ট পেপারে পেয়ে থাকি বা এই গল্পগুলোর উপস্থিতি বুঝে থাকি। এখন কথা হলো এই গল্পগুলো মুখস্থ করতে অনেকে প্যারা খাও, মুখস্থ এই পয়েন্টটা হবে মুখস্থ কেমনে করবা, ঠিক আছে। প্রতিটা গল্প পড়বে এবং ড্রামা ফরম্যাট বলতে আমি তোমাদের বুঝছি কিছু নির্দিষ্ট কাহিনী দিয়ে গল্প মনে রাখবে। যেমন মেইন কাহিনীটা, মেইন কাহিনী কি বলেন তো? ধরেন ওই যে বললাম আমরা, দেখো অনলি দা ভাইটাল ইভেন্টস, ভাইটাল বা গুরুত্বপূর্ণ ইভেন্টটা আমরা মনে রাখবো গল্পের, ঠিক আছে। অপ্রয়োজনীয় জিনিসগুলো মনে রাখে লাভ নাই। দেখো প্রথমে ধর শেফার্ড বয়ের গল্পে শেফার্ড ইউজ টু গো টু ফরেস্ট উইথ অ্যানিমালস, মানে শেফার্ড কি করতো, আমি তোমাকে গল্পটা শর্টে যদি বলি, অনেক সুন্দরভাবে ইন্টারেস্টিং না বলে আমি বলি শর্টে। ধর বললাম যে শেফার্ড জঙ্গলে যাইতো, সে মিথ্যা কথা বলতো অ্যাবাউট উলস, ঠিক আছে, নেকড়ের ব্যাপারে মিথ্যা কথা বলতো বা বাঘের ব্যাপারে অনেক ক্ষেত্রে বলা হয়। ভিলেজার্স গট ফুলড, ঠিক আছে, গ্রামবাসী কি হয়ে গেছিল, বোকা বনে গেছিল। তারপরে কি একদিন রিয়েল উলফ চলে আসলো, তাই না? এই যে রিয়েল উলফ কেম, এটা দুইবার হয়ে গেছে, ঠিক আছে, একবার লিখলেই হবে। এবং ভিলেজার্স ডিডন্ট বিলিভ, গ্রামবাসী আর বিশ্বাস করে নাই। তারপর লাস্টে কি হয়েছে, ডেথ, ঠিক আছে, মারা গেছে উলফের কাছেই মারা গেছে শেফার্ড। এই যে মেইন গল্পটা তুমি এভাবে ড্রামার মতো জাস্ট মেইন কাহিনী এগুলো পড়বা, ঠিক আছে। এটা কিন্তু সাজেশন, মানে তুমি যে ট্রেডিশনাল গল্পের সাজেশনটা পাচ্ছ, প্রতিটা গল্পের তুমি জাস্ট মেইন কাহিনীটা অবশ্যই জেনে রাখবা, কারণ ট্রেডিশনাল স্টোরি কিন্তু তুমি ক্রিয়েটিভ ভাবে চেঞ্জ করতে পারবা না। এটা কিন্তু করলে তোমার মার্ক কাটা যাবে, কারণ এটা খুবই ট্রেডিশনাল এবং ফেমাস স্টোরি, ঠিক আছে। এখানে তুমি শেফার্ড দিয়ে আরেকটা গল্প বানাই দিলে কিছু মার্ক পাবা, বাট তুমি কিন্তু আলটিমেটলি ফুল মার্কসটা পাবা না, ঠিক আছে। এবার আমরা আসি, দেখেন এই সাজেশনটা ক্রিয়েটিভ স্টোরি আমরা কিভাবে লিখবো। ক্রিয়েটিভ স্টোরিতে মনে রাখবা যে এই যে দেওয়া থাকে আ ব্রেভ অ্যান্ড ইন্টেলিজেন্ট বয়, সে কি করছে, সে হতে পারে একটা ছিনতাইকারীর সাথে কি করছে, ছিনতাইকারীকে ধরাই দিছে, হতে পারে সে একটা ব্যাগ খুঁজে পাইছিল, সেই ব্যাগটা মালিকের কাছে পৌঁছাই দিছে, ঠিক আছে। অথবা এরকম কোনো গল্প হতে পারে, মোরালিটি আছে এমন গল্প লিখবা, কোনো আশারে গল্প কেউ লিখবা না, ঠিক আছে। মোরালিটি বা এথিক্স এর উপস্থিত আছে এবং লাস্টে একটা সুন্দর এন্ডিং বা একটা মোরাল অফ দ্য স্টোরি দিতে পারবা, অবশ্যই তোমার এমন একটা গল্প লেখা উচিত। এটা হতে পারে সত্যবাদিতার, এটা হতে পারে সততার, বা এটা হতে পারে ন্যায়বোধের। ওকে, দেখো স্কুল বয় বাসায় যাচ্ছিল, কমপ্লিটিং হিজ ক্লাসেস, এখানে কি সে একটা পার্স খুঁজে পাইলো, ঠিক আছে, পার্স
পার্টস খুঁজে পাইলো। ইভেন ব্রেভ এন্ড ইন্টেলিজেন্ট বয়, এটা ব্রেভ যেহেতু বলছে এখানে কোনো ব্রেভারির একটা গল্প লিখতে পারো তোমার নিজের মতো, ঠিক আছে, এখানে কোনো নিয়ম নাই, মানে বিভিন্ন টাইপের গল্প আসতে পারে। ইট ওয়াজ ব্রাইট সানি মর্নিং, আই ওয়াজ গোইং টু কলেজ উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে তোমার ফ্রেন্ডের সাথে তোমার একটা মরাল গল্প লিখতে পারো, যেমন তোমার ফ্রেন্ডরা মিলে কোনো একটা ভালো কাজ করেছিলে, ঠিক আছে, তোমার ফ্রেন্ডরা মিলে দেখেছো যে রাস্তায় কেউ বিপদে পড়েছে, তোমরা তাকে হেল্প করেছিলে, এরকম গল্প তোমরা লিখতে পারো। দ্য ক্রুয়েলটি অফ আ হাউস মিস্ট্রেস, ঠিক আছে, এখানে মানে এইটাই দেখো, এগুলা কিন্তু টেস্ট পেপার থেকে করা, এই টাইপ গল্প প্রায়ই এসে থাকে, ঠিক আছে। জাস্ট তুমি যদি এইগুলার একটা গল্প নিজের মতো সুন্দর করে আগে থেকে প্রিপেয়ার করে রাখো, তাহলে আর কোনো ঝামেলা নাই। এবং ট্রেডিশনাল স্টোরিগুলো কেমনে পড়বা এটা তো বলেই দিছি, এবং স্টোরি লেখার নিয়মগুলো কিন্তু আমি বলেছি, টাইটেল দিবা, তারপরে কি ফ্লো ঠিক রাখবা, এবং স্ট্রাকচারটা খুব ভালো রাখার জন্য তুমি ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট স্পিচ দুইটাই ইউজ করবা, এবং যথাযথ কানেক্টর ব্যবহার করবা, এবং ইডিয়াম ফ্রেজ ব্যবহার করবা তোমার স্টোরিটাকে আরো সুন্দর দেখানোর জন্য। কারণ টিচার কিন্তু যখন বুঝবে তোমার খাতাটা একটু আলাদা, তুমি একটু ভালো মতো লিখতেছো, তুমি কিন্তু মার্ক পেতে বাধ্য। 15তে 15 না পাও, 13-14 অবশ্যই পাবে ইনশাল্লাহ। ওকে, আজকের ভিডিওটা আশা করি সবার জন্য হেল্পফুল হয়েছে। সাজেশনটা আমি কমেন্ট বক্সে পিন করে দিব, আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস টু অল। বিলিভ ইট অর নট, এইচএসসি 25 তুমি এই ইংলিশ ফার্স্ট পেপারের এইচএসসি তে চাইলেই 95 বা 90+ কমন পেতে পারো। এটা পসিবল যদি তুমি নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে থাকো। ইংলিশ ফার্স্ট পেপারের ফুল মার্কস অর্থাৎ 100 মার্কসের একটা সাজেশন ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হলাম। আমি সেজান আহমেদ অর্ক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওকে, ইংলিশ ফার্স্ট পেপারে বললাম যে 100 মার্কস সাজেশন, আমি এখানে লিখে দেই যে 100 মার্কস, ঠিক আছে। আমি কিন্তু প্রথমত তুমি জেনে রাখো, আমি কিন্তু তোমাকে গ্যারান্টি দিচ্ছি না যে তুমি 100 মার্ক কমন পাবা, ঠিক আছে। এর মধ্যে তুমি অবভিয়াসলি কিছু বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, এক্সেপশনালিটিস থাকতে পারে, তুমি 100 মার্কস কমন পাবা না, বরং এইটাই নর্মাল, ঠিক আছে। বাট তুমি যদি যে ব্যাপারগুলো বা যে টপিকগুলো সাজেশন নিয়ে পড়া যায়, এগুলো তুমি সাজেশন ওয়াইজ পড়ো, যেমন প্যাসেজ যেগুলো আছে, কম্প্রিহেনশন যেগুলো আছে, এগুলো কিন্তু তোমার সবগুলো সিন প্যাসেজ। সিন প্যাসেজ মানে তোমার ইংলিশ ফর টুডে বই থেকে আসবে, এবং তোমার বই মানে অবশ্যই তুমি চাইলেই এটা কমন হতে পারতো তোমার, তাই তো। ওকে, আমরা প্রথম থেকে একদম ডিরেক্ট 1 মিনিট লেট না করে আমরা ক্লাসে চলে যাব। প্রথম 3টা প্রশ্ন তোমার এই 100 মার্কের মধ্যে 35 মার্কস থাকে কম্প্রিহেনশন, তাই তো। কম্প্রিহেনশনের জন্য ডেডিকেটেড একটা সাজেশন ভিডিও যদিও আমি দিয়েছিলাম, তবে আমরা আজকে আলোচনা করব কম্প্রিহেনশনের যে 35 মার্ক থাকে এমসিকিউ, শর্ট অ্যান্সার, ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি রাইটিং, এই 4টা আইটেমের 35 মার্ক চাইলে ফুলটা কমন পাওয়া সম্ভব। আমি তোমাদের জন্য প্রথম 10টা যে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ, ইনশাআল্লাহ প্রথম 10টা খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দেখে নাও। আমেরিকার প্যারাগ্রাফটা, স্ট্রিট চাইল্ডের প্যারাগ্রাফ, অ্যাডোলসেন্ট, গ্রিক ফিলোসফার এই যে ম্যান ইজ আ সোশ্যাল বিং, ওইটা, এডুকেশন, ইকোট্যুরিজম হাইলি ইম্পর্টেন্ট, ড্রিমস, নেলসন ম্যান্ডেলা, আই হ্যাভ এ ড্রিম টুডে, স্পেন্ডিং, নিশাত মজুমদার। এই 10টা খুবই ভালো মতো পড়বা, ঠিক আছে। বাট এই 10টা পড়লেই কি তোমার এনাফ? না, এই 10টা পড়লেও কিন্তু এনাফ না, তোমাকে আরো পড়তে হবে অবভিয়াসলি, তুমি যদি আসলে একটা ভালো প্রস্তুতি রাখতে চাও। দেখো, কালচিন্দুর গার্লস, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং, তারপরে শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড অথবা 13 ইয়ার্স ওল্ড হয়তো ছিল, টাইপিং মিস্টেক হতে পারে, কল্পনা চাওলা অথবা ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। আচ্ছা, অ্যাক্ট অফ থিঙ্কিং 2বার আসছে। এই প্যাসেজগুলো যদি তুমি কিভাবে পড়তে হবে এটা বুঝতে হবে, প্রতিটা লাইন টু লাইন তোমাকে বুঝে পড়তে হবে, প্রতিটা ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোর মিনিং তুমি জানো না বা ভোকাবুলারি তোমার এনরিচ যদি না থাকে, তাহলে অবশ্যই তোমার প্রতিটা ওয়ার্ডের মিনিং ডিস্টিংক্ট ভাবে তোমাদের জানতে হবে। ওকে, এরপরে দেখেন নেক্সট যে আইটেমটা, এইটা আমি তুলে দেই উইথ ক্লুজ, ঠিক আছে। উইথ ক্লুজ তোমরা জানো, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ এই 2টা আইটেম থেকে 15 মার্ক বরাদ্দ থাকে ইংলিশ ফার্স্ট পেপারে। এই আইটেমগুলো আমরা কিভাবে পড়বো? প্রথমত এই আইটেমগুলোতে কিছুটা কাজ আছে তোমাদের বেসিক গ্রামার, কমন সেন্স এবং বেসিক আইকিউ এর উপরে। কিরকম? একটা শূন্যস্থানে কোন পার্টস অফ স্পিচ বসবে, ধরো তোমাকে ক্লু দেওয়া আছে, এরপর একটা নাউন আছে, এটা একটা নাউনকে মডিফাই করছে, তোমাকে ন্যাচারালি বুঝতে হবে এটা একটা অ্যাডজেক্টিভ বসবে, এবং তোমাকে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। যদি ভার্বকে মডিফাই করছে এমন একটা জায়গায় তোমাকে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া থাকে, ঠিক আছে, তখন তুমি অবশ্যই অ্যাডভার্ব ইউজ করবা, ভার্বকে মডিফাই অ্যাডভার্ব করে। এগুলো বেসিক গ্রামারের কিছু কমন সেন্সের বিষয়, এগুলো কিন্তু আমাদের অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। এবং পাশাপাশি আমরা বোর্ড কোশ্চেন সবগুলো সলভ করব। বোর্ড কোশ্চেন এটা বলা লাগবে না প্রতিটা আইটেমে, ঠিক আছে।
এবং তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই একটা টেস্ট পেপার কিনতে হবে। টেস্ট পেপার রিসেন্ট ইয়ারের একটা টেস্ট পেপার কিনতে হবে। রিসেন্ট আমাদের দেশে বিভিন্ন চেঞ্জ আসছে, তাই না? আমাদের দেশে একটা বড়সড় পলিটিক্যাল শিফট আসছে। সো এই টাইপের বিষয়গুলো কিন্তু আসতে পারে। আমি উইদাউট ক্লুজে গিয়ে একটা এক্সাম্পল দিব। উইথ ক্লুজে তোমাদের মোটামুটি ইজি আসবে, বোর্ড কোয়েশ্চেন সলভ করবে এবং টেস্ট পেপারের রিসেন্ট কলেজের কোয়েশ্চেনগুলো বা রিসেন্ট আসা পরীক্ষায় আসা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো এই পিডিএফটাতে আমি তোমাদের দিয়ে দিয়েছি বেশ কিছু। সবগুলো নিয়ে আলাদা করে আলোচনা করবো না, কারণ আমরা সবগুলো এই ক্লাসে সলভ করবো না। আমাদের বোর্ড সলভিং মানে বোর্ড কোয়েশ্চেন সলভিং ক্লাস ডেডিকেটেড ভাবে থাকবে ইনশাল্লাহ। তবে এগুলো তোমাদের সাজেশন, ঠিক আছে? রিসেন্ট বছর টেস্ট পেপারগুলোতে তুমি ঘাটাইলেই তুমি ফার্স্ট লাইনগুলো দেখে বুঝবা যে এইটা সেই উইথ ক্লুজ, ঠিক আছে? এরপরে দেখেন উইদাউট ক্লুজ। উইদাউট ক্লুজ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আবু সাইদ এই টাইপ, এই যে আমরা রিসেন্ট বছরের পলিটিক্যাল শিফট হয়েছে, একটা বড়সড় রাজনৈতিক পরিবর্তন আসছে, এখানে আমাদের কিন্তু বিভিন্ন টাইপের প্যাসেজ আসতে পারে, আগের মতো গতানুগতিক না এসে একটু অন্যরকম আসতে পারে। আমরা টেস্ট পেপারের কোয়েশ্চেন গুলো খুব ভালো মতো সলভ করো, স্পেশালি এইগুলো, ঠিক আছে? আমি তোমাদের ভালো মতো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখো 28 প্রায় 44টা উইদাউট ক্লুজ রিসেন্ট বছর টেস্ট পেপারে তুমি ঘাটাইলেই এই 44টা কিন্তু পেয়ে যাবা। এই 44টা হাইলি ইম্পর্টেন্ট। তুমি একটু চিন্তা করো যে তোমার 2 মাস টাইম আছে, 2 মাসে এগুলো কিন্তু তোমাকে উত্তর মুখস্থ করতে হবে না, তোমাকে বেসিক্যালি বুঝতে হবে কোন উত্তরটা কেন হয়েছে। তাহলে এই টাইপের যে কোনো কোয়েশ্চেন আসুক তুমি কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবা। এরপরে দেখেন রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ আমাদের খুব একটা কমন একটা প্রবণতা আছে, আমরা রিঅ্যারেঞ্জ আসলে প্রিপারেশন নেই না। এক্সাম হলে এই যে আশপাশের দোস্তর কাছে আমরা জিজ্ঞেস করি, অথবা দূর থেকে দোস্তকে বলি যে তুই সিরিয়ালটা বলতো, এ তারপরে কি ডি তারপরে জি তারপরে ই, এভাবে, তাই তো? আমরা এই কাজটাই করে থাকি, ইভেন আমিও করতাম। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই এটা করা যাবে না, কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে? কেননা রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে তোমাকে পার্সোনালিটি বেসড একটা রিঅ্যারেঞ্জ আছে। ধরো একটা পার্সন সম্পর্কে বা একজন মনীষী সম্পর্কে তোমাকে বললো যে তার জন্ম হয়েছিল এত সালে, সে বেড়ে উঠেছে এখানে, তারপরে এই যে টাইম ফ্রেমটা তোমাকে বুঝতে হবে। অথবা কোনো একটা স্টোরি, ঠিক আছে? তোমাকে স্টোরি জানতে হবে। ট্রেডিশনাল কোনো স্টোরি দিয়ে বলতে পারে যে কোনটার পর কোনটা হয়েছে, তুমি এভাবে সাজাচ্ছ। এইরকম রিঅ্যারেঞ্জ কিছু তোমরা দেখতে পাচ্ছ। সোলোমন, টাইটানিক, গ্যালিলিও, মার্কো পোলো, এই যে যতগুলো আছে দেখো ফেমাস যে প্রশ্নগুলো এসে থাকে রিঅ্যারেঞ্জে ইউজুয়ালি, এগুলো কিন্তু আনলিমিটেড না সংখ্যায়। এই যে আমি তোমাদেরকে কম্পাইল করে দিয়েছি এইগুলোই কিন্তু আসে, এর বাইরে কিন্তু রিসেন্ট টাইমে রিঅ্যারেঞ্জ কোনো আর আসে না, ঠিক আছে? আমরা দেখতে পাই দেখো এগুলো সব কমন কমন। এই যে শেখ সাদি অ্যান্ড রবার্ট, ঠিক আছে? এই শেখ সাদির গল্প তো ছোটবেলা থেকে আমরা পর্যন্ত করে আসতেছি। সোলোমনের গল্প, রবিনসন ক্রুজো, সব হাইলি কমন। এবার আসতেছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট পার্ট, রাইটিং পার্ট। রাইটিং পার্টে তোমাদের অনেক ভয় কাজ করে। ফ্রি হ্যান্ড রাইটিং হয়তো বা অনেকে দুর্বল, কেউ বা লিখতে গেলে কনফিউজ হয়ে যাও, যে লিখতে গেলেই দেখা যায় যে কি লিখবে ভেবে পাচ্ছ না খাতায়। গ্রাফ এন্ড চার্টে আমি তোমাদেরকে অনেকগুলো সাজেশন দিয়েছি, বাট আমি এটা ক্রস দিয়ে কেটে দিব, কারণ গ্রাফ এন্ড চার্ট তোমার কোনো সাজেশন লাগবে না। আসলে তোমাকে আমি একটা ক্লাস লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তুমি জাস্ট ফরম্যাটটা বুঝবা গ্রাফ এন্ড চার্ট কেমন লিখতে হয়। এটা তোমার নতুন কোনো কিছু শেখার নাই, ঠিক আছে? কোনো কিছু টপিক পরে মুখস্থ করতে হবে না। তোমাকে যত পার্সেন্টেজ যে ব্যাপারটা দিবে গ্রাফ, বার গ্রাফে অথবা পাই চার্টে, তুমি বেসিক্যালি ওইটাই প্রেজেন্ট করবে, একটা পোস্টার পেপার প্রেজেন্টেশনের মতো। তোমাকে ধরো কি ভাতের প্লেটে ভাত ডাল তরকারি সব বেড়ে দিছে, তুমি জাস্ট খাবা, ঠিক আছে? অথবা খাওয়াই দিবা কাউকে। এই ব্যাপারটাই গ্রাফ এন্ড চার্ট প্রেজেন্টেশন। তোমাকে যে টপিকেই দিক, যে কনটেক্সট হোক, পার্সেন্টেজ গুলো যতটা ডিফারেন্টই হোক না কেন, ঠিক আছে? এখানে তুমি কমন খুঁজবেই না, তুমি দেখবে যে তুমি গ্রাফ এন্ড চার্ট সঠিকভাবে লিখতে পারো কিনা। এবং এইটা তুমি এক ক্লাসেই করতে পারবা। গ্রাফ এন্ড চার্টের একটা লাইভ ক্লাসের রেকর্ড কিন্তু আমাদের ইউটিউবে আছে, তুমি এইটা দেখে নিলেই আই বিলিভ আর কোনো ঝামেলা হবে না। তোমার গ্রাফ এন্ড চার্ট, তারপর আরেকটা টপিক আসতেছে, এইটার কোনো সাজেশনের দিকে তাকাবাই না, ওকে? কেন? তোমাকে এখানে যেটা দিবে তুমি ওইটাই প্রেজেন্ট করে দিবা। তোমার নিজের কিন্তু আলাদা কোনো ক্রিয়েটিভ রাইটিং এখানে দরকার না, তুমি জাস্ট শিখবে হাউ টু প্রেজেন্ট ইনফরমেশন, ওকে? গ্রাফ এন্ড চার্ট তাহলে আমি স্কিপ করে যাই। কমপ্লিটিং স্টোরিতে আমরা দুই টাইপের কোশ্চেন পেয়ে থাকি, একটা হলো ক্রিয়েটিভ স্টোরি আর একটা হলো ট্র্যাডিশনাল স্টোরি। ট্র্যাডিশনাল স্টোরিগুলো যদি তোমাদের একটু আয়ত্ত কম থাকে, আমরা গল্প ছোটবেলায় অনেকেই কম পড়ছি, অনেকে বেশি পড়ছি। ধরো আমি ট্রেডিশনাল স্টোরি দেখো একটা লিস্ট দিয়েছি 15টা আইটেম, জাস্ট এইগুলোই ঘুরে ফিরে বারবার আসে। এইগুলো যদি
তুমি কোনোটা না জেনে থাকো, জাস্ট স্টোরিটা জেনে নিও। হ্যাঁ, স্টোরিটা জেনে নিয়ে জাস্ট গুছিয়ে লেখার মতো একটা প্রিপারেশন নিবা। আর ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে বলতেছে, ক্রিয়েটিভ স্টোরিও আমাদের মনে হতে পারে যে কি আসবে আল্লাহ, আমি তো পারি না। ক্রিয়েটিভ স্টোরিও ঘুরে ফিরে এই 4-5টা বারবার আসে, যে একটা brave and intelligent boy, তারপরে রাকিব a school boy was once going home after completing his classes, ঠিক আছে, সন্ধ্যায় বাড়িতে যাচ্ছিল। cruelty of house mistress, there was a boy who hailed from an obscure background but he was brilliant, it was late at night। এই যে এই টাইপ, এইগুলোই ঘুরে ফিরে ক্রিয়েটিভ স্টোরি হিসেবে বারবার আসতেছে। সো প্রস্তুতি আসলে কঠিন না, যদি তুমি সব কম্পাইল করে একটা ওভারভিউ থেকে টাকা, ওই যে বার্ডস আই ভিউ বলে না, তুমি যদি তোমার সিলেবাসটা বা তোমার এই যে কোয়েশ্চেন, ইংলিশ ফার্স্ট পেপারে কেমন কোয়েশ্চেন হয়, এটা যদি বার্ডস আই থেকে দেখো, দেখবা যে কয়েক টাইপের কোয়েশ্চেন বারবার রিপিটেড হচ্ছে। এইটাই তোমাদের আমি এই পিডিএফ এ কম্পাইল করে দিয়েছি। ওকে, এইচএসসির ক্ষেত্রে আরেকটা লাস্ট যে রিটেন আইটেম তোমার বাকি থাকে, সেটা হলো ইনফর্মাল লেটার। এইটাও আমি আপনাদের ক্রস দিয়ে কেটে দিতাম। আচ্ছা, এখানে দাগ হচ্ছে না, বাট আমি এটা কি, এটাও কাটা, ঠিক আছে। ধরে নাও ইনফর্মাল লেটার তোমার কি করা লাগবে, এটা জাস্ট তোমাকে লেখা শিখতে হবে। তুমি তোমার একটা ফ্রেন্ডকে লেটার লিখতেছো, ঠিক আছে, এই জিনিসটাও যদি মুখস্থ করতে হয়, এটা আসলে 12 বছর ইংরেজি শেখার একটা ব্যর্থতা না। তুমি বেসিক্যালি শিখবা যে একটা লেটার কিভাবে তুমি রিটেন ফর্মে লিখতে হয়, তুমি পরীক্ষার খাতায় কোন ফরম্যাটে লিখবা, সাবস্ক্রিপশন কোথায় দিবা, ইন্ট্রোডাকশন কোথায় দিবা, লেটারের বডিটা কেমন হবে, এগুলো তুমি শিখবে। এরপরে জাস্ট তুমি যে কথাটা বলতে বলছে, যে ব্যাপারে তুমি বন্ধুর সাথে গল্প করবা বা তুমি বন্ধুকে জানাবা, ইনফর্ম করবা, হোয়াট এভার ইট ইজ, তুমি তোমার ভাষায় লিখবে। ফ্রি হ্যান্ড রাইটিং এই বয়সে এসে শিখতে হবে, কেননা বিশেষ করে যারা ঢাবিতে পরীক্ষা দিবা, ঢাবি খ ইউনিটে, তোমাদের কিন্তু ইংরেজি রিটেনে বরাদ্দ থাকছে 20 মার্ক, ঠিক আছে। এই 20 মার্ক রিটেন আইটেম যদি তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এখনই না শেখো, তুমি বড়সড় একটা ধরা খাবাই ঢাবি খ ইউনিটের পরীক্ষায়। এইচএসসি তে তোমাদের সাথে আমরা অন্বেষণ পরিবার ফুল টাইম ছিলাম, ঠিক আছে। এখানে যদিও আমি বোর্ড কোয়েশ্চেন অ্যানালিসিস করে কোনগুলো বারবার আসে বা আসতে পারে এটা আমি দিয়েছি, বাট এগুলোর উপর ডিপেন্ড করবা না। যে তুমি শিখবা কিভাবে ইনফর্মাল লেটার লেখে, এবং তুমি ফুললি ডেডিকেটেড থাকবা, যে কোনো পৃথিবীর যে কোণার থেকে ইনফর্মাল লেটার আসুক তুমি যেন লিখতে পারো। ওয়েল, বেস্ট অফ লাক ফর এইচএসসি এক্সাম। তোমাদের এইচএসসি এক্সামের আর মনে হয় 50 দিন প্লাস মাইনাস এরকম সময় বাকি আছে। এইচএসসির সময়টা তোমাদের আমি যথাযথ চেষ্টা করে যাচ্ছি। আমি, রিশা আপু, আকাশ ভাইয়া, আরো কিছু বিজনেস স্টাডিজের ভাইয়া আপুরা আছে, তোমরা দেখতে পাচ্ছ, তারা কিন্তু তোমাদের সাজেশন বা তোমাদের ফ্রি ক্লাসের জন্য যতটা কষ্ট করা যায়, পরিশ্রম করা যায় করে যাচ্ছেন। এরপরে কিন্তু তোমাদের আরেকটা, ধরো এইচএসসির পরে তোমাদের লাইফের অন্যরকম একটা টার্নিং পয়েন্ট আছে, সেটা হলো অ্যাডমিশন। আমি অ্যাডমিশনকে অনেক গ্লোরিফাই করে ভর্তি যুদ্ধ বলবো না, বাট অ্যাডমিশন ইজ আ টার্নিং পয়েন্ট ফর ইউ। এই জায়গায় তোমার জীবনের একটা ট্রানজিশন পিরিয়ড। তোমরা যারা মানবিক থেকে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট অথবা সায়েন্স থেকে বা কমার্স থেকে বি ইউনিটে পরীক্ষা দিবে, ধরো অনেকেই আমরা স্বাভাবিকতার জের ধরে আমরা কি করি, সায়েন্স নিয়ে পড়াশোনা করি, বাট এক পর্যায়ে গিয়ে আসলে আমাদের আর সায়েন্স ভালো লাগে না, ম্যাথটা মাথার উপর দিয়ে চলে যায়, পদার্থবিজ্ঞানের আপেল বারবার মাথার উপর পড়তে থাকে। সেই সময় গিয়ে আমাদের কিন্তু মনে হয় যে আসলে সায়েন্স পড়াটা ভুল হয়ে গিয়েছে বা সায়েন্সে কোলানো যাচ্ছে না। তখন আমাদের কিন্তু রাইট টাইমে রাইট ডিসিশনটা নিতে হবে, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে সুইচ করার, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমাদের অনেক লাভ আছে সেখানে, সেটা হলো বাংলা, ইংলিশ এবং জিকে, এই মাত্র 3টা সাবজেক্ট পড়ে, যদিও এই 3 সাবজেক্টের একদম বিস্তারিত পরিসরে তোমাকে পড়তে হবে। এই অ্যাডমিশন জার্নিতে তোমাদের সাথে আছে অন্বেষণ পরিবার। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডেডিকেটেড কোর্স থাকবে তোমাদের উদ্দেশ্যে, তোমাদের ব্যাচের জন্য। এই কোর্সের নাম আমরা দিয়েছি ভার্সিটি বি জয়। বি ইউনিটকে জয় করার এই যাত্রার পথে আমরা কিন্তু তোমাদের সাথে আছি। আর এইচএস 24 ব্যাচ, বাই চান্স যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি মনে হয় যে আমাদের সেকেন্ড টাইমের একটা ডেডিকেটেড ব্যাচ নেই কেন, আছে ভাইয়া, অ্যাকচুয়ালি তোমাদের জন্যও ব্যাচ আছে। তোমাদের জন্য প্রত্যাবর্তন 1.0 তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের প্রত্যাবর্তনের যাত্রা সুগম করতে অন্বেষণ এবং আরটিডি পরিবার তোমাদের ফুল টাইম পাশে থাকবে। তোমাদের জন্য একটা ডেডিকেটেড ব্যাচ তোমাদের জন্য কিন্তু আছে। সো তোমরা এটা অবশ্যই, ধরো অনেক জায়গায় অনেক স্যারের ফ্রি ক্লাস না দেখে তুমি একটা ডেডিকেটেড জায়গায় তুমি যদি বুঝো যে এই জায়গার ক্লাসগুলো তুমি বুঝতে পারছো, তাহলেই কিন্তু এনাফ। ওকে, ভিডিওটা আর লেংথেন করবো না আমি। তোমরা আশা করি আজকের ইংলিশ ফার্স্ট পেপারের ফুল যে সাজেশনটা, এটা ভালো মতো বুঝতে পারছো, এবং পিডিএফটা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে এভরিওয়ান, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ভালো থাকো সবাই। এইচএসসি ইংলিশের রিটেন অংশ বা পার্টিকুলারলি প্যারাগ্রাফ নিয়ে
আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যে বিষয়টা নিয়ে ভয় পায় তা হলো, ভাইয়া আমাদের লেখা তো অনেক অ্যাভারেজ, আমি কিভাবে একটা ভালো মার্ক সিকিউর করতে পারবো? এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছে আমি, তোমাদের সাজ্জান আহমেদ অর্ক ভাইয়া, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। অ্যাভারেজ লেখা এটা আমাদের মধ্যে খুবই কমন, তাই না? কারণ আমরা সবাই তো ছোটবেলা থেকেই রচনা প্রতিযোগিতা বা কোনো রিটেন যে কম্পিটিশন গুলো এগুলো করে থাকি না। আমরা ছোটবেলা থেকে ইংলিশ শিখতেছি, ভাষা হিসেবে শিখতেছি, নর্মালি অনেকে ইচ্ছার বাইরে গিয়েও শিখতেছি, পড়ার ইচ্ছাই নাই, ইংলিশ ভালো লাগে না, তবু আমরা কি করি, আমরা শেখার চেষ্টা করি। এই ব্যাপারটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এভারেজ লেখা নিয়েও কিভাবে অনেক ভালো মার্ক সিকিউর করতে পারো। আমি কখনো ইংলিশ অনেক প্রফিসিয়েন্ট মানে ছিলাম না, মানে এফিসিয়েন্টও ছিলাম না, বাট আমি ট্রাই করছি, মানে এবং ট্রাই করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এই পর্যায়ে আসতে পারছি। এবং ঢাকা ইউনিভার্সিটি বিউনিটেও ইংলিশে আমার মার্ক সর্বোচ্চ ছিল সবগুলোর মধ্যে। ওকে, এইচএসসি লেভেলে প্যারাগ্রাফ আমরা জানি বিভিন্ন টাইপের প্যারাগ্রাফ আছে। রিটেন একটা কি ডেসক্রিপটিভ তো আছে, এরপরে কম্পেয়ার কন্ট্রাস্ট আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে এবং মোটামুটি তোমাদের ওয়ে দেখাবো যারা দিশেহারা বোধ করছে একদম প্যারাগ্রাফ কি আসবে এটা নিয়েও আজকে কথা বলবো। আচ্ছা, প্রথমে আমি লিখেছি টেস্ট পেপার অ্যানালিসিস। কেন লিখেছি? কেননা এইচএসসি তে অল বোর্ড, সব বোর্ডে, ঠিক আছে, তুমি যে প্যারাগ্রাফ গুলো লিখো এগুলো সবগুলোই রিপিটেড প্যারাগ্রাফ এবং সবগুলোই টেস্ট পেপারে ছিল। সো টেস্ট পেপার অ্যানালিসিস না করে পড়লে বা তুমি যদি টেস্ট পেপার না কিনো বা না দেখো, তুমি আলটিমেটলি কিন্তু পিছিয়ে পড়ছো একদিক থেকে। কারণ একই প্যারাগ্রাফ বিভিন্ন বোর্ডে ঘোরায় পেঁচে আসতেছে, অর ইভেন পর পর একই বছরে কিন্তু রিপিট হচ্ছে, এমন উদাহরণও দেওয়া যাবে। সো টেস্ট পেপার অ্যানালিসিস তোমাকে করতেই হবে। ওকে, টেস্ট পেপার অ্যানালিসিস করে তুমি বের করতে পারবা যে এই প্যারাগ্রাফ গুলো অনেক কমন এবং আসে, এবং এই টেস্ট পেপার থেকে তুমি যদি প্যারাগ্রাফ গুলো দেখো, অ্যানালিসিস করো, তুমি নিঃসন্দেহে কমন পাবা, এটা ইনশাল্লাহ বলা যায়। ওকে, কমন পাইলা, ঠিক আছে। প্রথম তাহলে কি অপশন গেল? তুমি প্রথম টিপস, তুমি টেস্ট পেপার অ্যানালিসিস করে কমন প্যারাগ্রাফ গুলোকে দেখো, আমি বললাম যে কমন পাবে, ঠিক আছে, কমন পাবে ইনশাল্লাহ। এখন এরপরে আসছে টেস্ট পেপার অ্যানালিসিস করলা তুমি, তুমি ধরো প্যারাগ্রাফ বের করে আনলা, কিন্তু তুমি তোমার প্যারাগ্রাফটাকে অন্যদের থেকে আলাদা কিভাবে করবা? প্যারাগ্রাফের লেখার ক্ষেত্রে তুমি যদি আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলের প্যারাগ্রাফ রাইটিং এর একটা ভিডিও আছে সিয়াম ভাইয়ের, এটা দেখো, তাহলে তুমি বুঝবে যে প্যারাগ্রাফের ক্ষেত্রে অনেক ম্যাটার করে টপিক সেন্টেন্সটা বা প্যারাগ্রাফের প্রথম লাইনটা, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স, ঠিক আছে, ফার্স্ট সেন্টেন্স। এই ফার্স্ট সেন্টেন্স তুমি কিভাবে লিখবা? তোমাদের টেস্ট পেপারে যে সলিউশন দেওয়া আছে, তুমি কি ওইখান থেকে প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সটা জাস্ট এই যে মুখস্থ করে নিবা যে হলো ট্রি প্ল্যান্টেশন কি, গাছ লাগানোকে মানে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোকে কি বলতেছে? ট্রি প্ল্যান্টেশন বলতেছে, এটাই মুখস্থ করবা? আমি সাজেস্ট করব তুমি এই কাজটা কখনো করবা না। কারণ ওই টেস্ট পেপার, সেম গাইড, সেম টেস্ট পেপার, সেম বই, একই লেখা কপি হয়ে হয়ে আসতেছে এবং সবাই এটা লিখবে, টিচার তোমাকে কেন এক্সট্রা মার্কস দেবে? তুমি যে কাজটা করবা সেটা হইলো, তুমি এই ফার্স্ট সেন্টেন্সটাকে তুমি, এখন তো চ্যাট জিপিটির যুগ, তাই না, তুমি চ্যাট জিপিটি দিয়ে বানাবা, ঠিক আছে, খুব সুন্দর সবগুলো ব্যাপার আসবে এরকম, ঠিক আছে, সবগুলো ব্যাপার কভার হবে, এটা চ্যাট জিপিটি দিয়ে তুমি নিজে বানাবা, এআই দিয়ে বানাবে, ঠিক আছে। তারপর তুমি এটা মুখস্থ করবা কমন প্যারাগ্রাফ গুলো, ঠিক আছে, বা তুমি এগুলো দেখে যাবা, মুখস্থ একদম ঠোঁটস্থ না করলেও তুমি দেখে যাবা, ওইগুলোর উপরে বেসিস করে লিখবা। ওকে, ফার্স্ট সেন্টেন্সের ক্ষেত্রে এটা। ওকে, এইটা তোমার কি করবে, তোমার প্যারাগ্রাফটাকে একদম ইউনিক করবে। আচ্ছা, তুমি ধরো একটু সফিস্টিকেটেড ওয়ার্ড ইউজ করবা, তোমার টিচার কি মনে করবে যে না সবাই তো এভারেজ লিখছে, এই ছেলেটা কিন্তু ভালো লিখছে, ঠিক আছে, এগুলোই হ্যাক, ঠিক আছে। আমি এই যে এভারেজ প্যারাগ্রাফ লিখে ওই যে বুম, এই বুমটা কিভাবে, এটা হ্যাকের মাধ্যমে, ঠিক আছে, এটা হ্যাক, সবচেয়ে বড় হ্যাক। ওকে, তাহলে টেস্ট পেপার অ্যানালিসিস এই পার্টটা গেল। এরপর আসছে সিলেকশন অফ ওয়ার্ডস। আমরা খুব কমন কিছু ওয়ার্ড ইউজ করি, তাই না? এবং আমরা একটা জিনিস মনে রাখবো যে একটা প্যারাগ্রাফ বা একটা লেখা, ইংরেজি লেখাতে সবচেয়ে বেশি ম্যাটার করে কি জানো? কোন ওয়ার্ড গুলোর ব্যবহার, সেটা হলো কনজাংশন এবং অ্যাডজেক্টিভের ব্যবহার। তোমার প্যারাগ্রাফের ক্লাসই চেঞ্জ করে দিতে পারবে তোমার এই দুইটা পার্টস অফ স্পিচের ব্যবহার, কনজাংশন এবং অ্যাডজেক্টিভ। কিভাবে হতে পারে? ধরো তুমি লিখবা যে বাট, ঠিক আছে, বাট, বাট খুব কমন ওয়ার্ড, ছোটবেলা থেকে দেখতেছি আমরা, কিন্তু তুমি যদি এর জায়গায় লিখতে নেভারদিলেস, ঠিক আছে,
তোমার টিচার এমনি মনে করতো আরে এই ছেলে তো ইংলিশে একদম বস, ঠিক আছে, এটা আমার চেয়ে বেশি পারে, আমি তো নিজেই এটা লিখতাম না। তারপরে ধরো তুমি লিখবা বাটের কিন্তু আরেকটা আলবেট, ঠিক আছে, আলবেট, এই যে এইগুলো, এই ওয়ার্ড গুলো কেউ ইউজ করবে না, তুমি মোটামুটি শিওর থাকো। আর তোমার টিচার কিন্তু হায়ার এডুকেশন পার করে আসছে, সে এই ওয়ার্ড গুলো জানে, ঠিক আছে, এই ভয় পাওয়ার দরকার নেই যে আমি এটা লিখবো, আমার স্যার এটা জানে, তো স্যার এটা জানে, ঠিক আছে, এটা বিশ্বাস রাখো। কিন্তু তুমি দেখো এই যে তুমি এই ওয়ার্ড গুলো ইউজ করতেছো, এটা কি করবা, আমি সবগুলো তোমাকে লিখে দিব না, আমি তোমাকে ট্রিক বলবো আজকে। তুমি নিজে ইন্টারনেটে সার্চ দাও, চ্যাট জিপিটি কে বলো যে আমাকে একটা লিস্ট দাও এন্ড এর সিনোনিম, এন্ড এর পরিবর্তে আমি কি লিখতে পারি, আর সফিস্টিকেটেড, আর একটু পলিশড কিছু ওয়ার্ড, ঠিক আছে। তুমি ধরো কোনো লিখবা যে এই ব্যাপারটা হলো গুড, এর চেয়ে তুমি কি লিখতে পারতা, এটা কি অনেক বেনিফিশিয়াল, ঠিক আছে। এই যে অ্যাডজেক্টিভের ব্যবহার এভাবে ম্যাটার করতেছে, কিন্তু অ্যাডজেক্টিভের ব্যবহার কিন্তু হাইলি ম্যাটার করে, আমরা কিন্তু অনেক অ্যাডজেক্টিভ ইউজ করি লেখার মধ্যে। সো কনজাংশন এবং অ্যাডজেক্টিভ তুমি যদি একটু সফিস্টিকেটেড, একটু পলিশড ভাবে ব্যবহার করতে পারো, তাহলে আর কিন্তু চিন্তা করার কোনো কারণই নাই। তোমার প্যারাগ্রাফের ইমেজ টিচারের কাছে যে কত উপরে উঠে গেছে তুমি চিন্তাও করতে পারবে না। এরপর আসছে প্যারাগ্রাফের অ্যামাউন্ট এবং এন্ডিং, ঠিক আছে। অ্যামাউন্ট বলতে তুমি কতটুকু লিখবা, ইউজুয়ালি তোমাকে যদি 200 ওয়ার্ডস, ঠিক আছে, 200 ওয়ার্ডস লিমিট ধরে দেয়, তাহলে আমার মতে তুমি 3 পেজের মধ্যে শেষ করাটা বেটার, ঠিক আছে। 3 পেজের মধ্যে তুমি শেষ করতে পারো 200 ওয়ার্ডের মধ্যে দিলে। আর যদি ওয়ার্ড লিমিট নাই দেওয়া থাকে তাহলে তুমি তুমি কিন্তু আগে যেতে পারো, ঠিক আছে, তোমার যতটা ইচ্ছা তুমি যেতে পারো। এবং এন্ডিং, আমি বলছিলাম ফার্স্ট সেন্টেন্সটা কি একদম খুবই জোরালো একটা সুন্দর একটা বাক্য বানাইতে হবে, এবং তুমি যে কমন কমন কিছু প্যারাগ্রাফ যেগুলো বারবার আসে, এগুলোর ফার্স্ট সেন্টেন্স যেমন প্ল্যান করবা, তুমি এন্ডিং অর্থাৎ লাস্ট সেন্টেন্স গুলো প্ল্যান করবা, ঠিক আছে। লাস্ট সেন্টেন্স, ধরো তুমি জাস্ট বললা যে সো ট্রি প্ল্যান্টেশন ইজ ভেরি গুড, সো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, এই যে এটা বলে শেষ প্যারাগ্রাফ। এভাবে কি একটা হায়ার সেকেন্ডারি লেভেলের প্যারাগ্রাফ শেষ হওয়া উচিত? তোমার কনক্লুশনটা অনেক পিওর, অনেক কিন্তু অনেক ক্লিয়ার ট্রান্সপারেন্ট একটা মেসেজ দেওয়া উচিত তোমার অডিয়েন্সকে বা তোমার টিচারকে। সো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবা যে তুমি একটা খুব সুন্দর কনক্লুশন বা লাস্ট যে এন্ডিং সেন্টেন্স এটা প্রিপেয়ার করে যাও, কোনগুলোর যে প্যারাগ্রাফগুলো কমন আসবে ইনশাল্লাহ। কারণ কেননা তোমার তো অনেক বেশি বাইরে থেকে পড়তে হবে না, বাইরে থেকে আমি জাস্ট তোমাদের সাজেশন দিয়েছিলাম, প্যারাগ্রাফের সাজেশন ভিডিও যদি দেখো তোমরা, তাহলে দেখবা যে বাইরে থেকে বলছিলাম যে জুলাই রেভলিউশন বা জুলাইয়ের যে আপরাইজিং এটা পড়বা, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা পড়বে, এই দুইটা তুমি প্রিপেয়ার করে যাও, সমস্যা নাই তো, তাই না? বাইরে থেকে এগুলো আসতে পারে, বাট এর বাইরে আমার মনে হয় না বোর্ড কোয়েশ্চেনে, মানে বোর্ডে পরীক্ষায় তোমার টেস্ট পেপারের বাইরে থেকে কিছু আসার চান্স নাই বললেই চলে, আসে না, ঠিক আছে। আর কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ আমি একটা জিনিস বলে রাখি, দেখো কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, কম্পেয়ার অর কন্ট্রাস্ট, এই প্যারাগ্রাফে আমরা যে কাজটা করি, আমরা অনেক সময় প্রথমে ধরো দুইটা ব্যাপারে আমরা কম্পেয়ার করছি না, প্রথমে এক ব্যাপার সম্পর্কে ফুল বলে নেই, তারপর আরেক ব্যাপার সম্পর্কে বলি যে আমার ভাবে এটাই কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। আমরা এইভাবে করব না, আমরা এক এক করে এগোবো, ঠিক আছে। যে কোনো প্রতিটা ক্যারেক্টারিস্টিক্স আর প্রতিটা বৈশিষ্ট্য আমরা একটি একটি করে এগোবো, ঠিক আছে। এটা অবশ্যই মনে রাখবো, ঠিক আছে, প্রতিটা ক্যারেক্টারিস্টিক্স আমরা একটি একটি করে এগোবো। তাহলে আমরা বুঝতে পারলাম কি, আমরা টেস্ট পেপার অ্যানালিসিস করতে হবে, প্রতিটা প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্স গুলো খুবই ইউনিক ভাবে, যেটা তোমার সাথে কারো মিলবে না, এটা আমরা এআই দিয়ে হোক বা তুমি নিজে যদি পারো অনেক ভালো, ঠিক আছে। বাট আমি বলছি কি অনেক পলিশড, অনেক সুন্দর, যেটা চোখ পড়বে, ঠিক আছে, টিচারের জন্য চোখ অবশ্যই পড়ে এমন একটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে টপিক সেন্টেন্সে বা ফার্স্ট সেন্টেন্সে। তারপরে খুব কমন কমন কিছু ওয়ার্ডের তুমি সিনোনিম ইউজ করো, খুব সুন্দর সুন্দর, বাটের পরিবর্তে নেভারদিলেস, অ্যালবেট, অন দ্য কন্ট্রারি। তারপরে একদম কনক্লুশনে গিয়ে তুমি কি তুমি একদম লাস্টলি না বলে তুমি বলো যে ইন আ নাটশেল, অথবা বলতে পারো যে টু ড্র দ্য কার্টেন। এই যে এই ওয়ার্ড গুলো তুমি ইউজ করছো, এই যে এক্সেপশনালিটিস গুলো তুমি ব্যবহার করছো তোমার প্যারাগ্রাফে, এইটাই তোমার একটা এভারেজ প্যারাগ্রাফ। ভেতরে গোজামিল দেওয়া হতে পারে, অত গোজামিল দিও না, বাট ভেতরে তো গোজামিল আমরা সবাই কম বেশি দেই, ভেতরে গোজামিল দেওয়া একটা প্যারাগ্রাফকে তোমাকে একদম টপ নচ লেভেলের মার্ক পেতে সহায়তা করতে পারে। সো যে কোনো রকমের প্রবলেম ইংলিশ রিলেটেড,
এই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আমি চেষ্টা করছি যে আমার দিক থেকে, মানে আমি অনেক এভারেজ রাইটার ছিলাম, বাট আমি রিটেনে ভালো পাইতাম। ইভেন ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটেও রিটেনে আমার প্রচুর মার্ক উঠছিল, ঠিক আছে, 20-এ প্রায় 15 বা 15 মার্ক অ্যাটলিস্ট উঠছিল। এই যে এই মার্ক পাওয়ার রহস্য পিছনে ছিল পুরাটাই এই হ্যাক। ওকে, সো যে কোনো প্রবলেম হলে জানাও কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।